আসসালামু আলাইকুম পিপুল, কি অবস্থা সবার? চলেন আপনাদের সাথে আজকে মজার একটা কাহিনী শেয়ার করি। কাহিনীটা কি, কিছুদিন আগে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে যায়। তো ড্রাইভিং লাইসেন্স করার সময় আমরা কিন্তু এখন সবাই জানি দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স হয় আসলে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে পার্সোনাল। তো প্রফেশনাল আর পার্সোনালের ডিফারেন্সটা আসলে কি সেটা না আমি জানতাম না, মানে যখন করছি আর কি ফার্স্ট টাইম তখন জানতাম না। তো আমার যেই পীর বাবা ছিল, মানে দালালদের আমরা পীর বাবা বলি, দরবেশ বলি আর কি, তো তাকে বলছিলাম যে ভাই প্রফেশনাল কত আর পার্সোনাল কত। পরে বলছিল ঠিক আছে ভাই, প্রফেশনাল যদি করান তাহলে 12,000 টাকা পড়বে, আর যদি পার্সোনাল করান তাহলে 10,000 টাকা পড়বে। তো ঠিক আছে, বাঙালি আমরা একটু বার্গেন করতে হয় না? আমি বললাম দূর ভাই, আপনার আমি 10,000 টাকাই দিব, আপনি আমার প্রফেশনালটাই করে দিবেন। তো যাই হোক, ওই একটু দুনুমুনু করেও রাজি হয়েছে। তো আমি তো ভাবছি জীবন যুদ্ধে আগায় গেলাম, এখন তো আমি জোস 12,000 টাকার জিনিস 10,000 টাকায় নিছি, ভালো। তো কিছুদিন পর আদার্স বন্ধু বান্ধবের ড্রাইভিং লাইসেন্স চেক আউট করে দেখতে পারলাম যে আসলে প্রফেশনালের মেয়াদ থাকে 5 বছর আর পার্সোনালের মেয়াদ থাকে 10 বছর। সো বুঝলাম যে না, জীবন যুদ্ধে আসলে এতটা আগেও নাই, একটু ধরাই খাই গেছি। তো যাই হোক, সেই দিন চলে আসলো। এই 2024-এর জানুয়ারিতে আমাদের লাস্ট ডে ছিল আর কি 5 বছরের। ওকে ফাইন, এবার মজার ব্যাপারটা বলি। যখন হচ্ছে আমি চিন্তা করলাম যে ঠিক আছে 5 বছর তো শেষ, তাহলে তো রিনিউ করতে হবে, তাহলে রিনিউ প্রসেসটা একটু দেখি। লাইসেন্স তো করছি অনেক আগে, হ্যাসেলের কথা ভুলে গেছিলাম। রিনিউ করতে গিয়ে খুব মজার ইন্টারেস্টিং তথ্য চোখে পড়লো। সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ইন প্রফেশনাল কেসেস, আপনি প্রফেশনাল লাইসেন্স হোল্ডার যদি হন, আপনি যদি লাইসেন্স রিনিউ করতে যান তাহলে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। মানে ওয়াদা কি বলবো আসলে, এইটা নিয়ে আমি আর আমার বড় ভাই আছে রায়হান ভাই, আমরা খুব হাসাহাসি করলাম যে ভাই বুঝলাম না, 5 বছর একটা লোক যদি ড্রাইভিং করে প্রফেশনালি, তারপরে কি ড্রাইভিংটা ভুলে যাওয়ার কোনো চান্স কি আসলে তার আছে? তো এটা নিয়ে খুব হাসাহাসি করলাম যে ভাই 5 বছর ধরে একটা লোক গাড়ি চালায়, হোয়াট এভার দ্য ভেহিকল ইজ, বাইক হইতে পারে, গাড়ি হইতে পারে, ট্রাক, লরি, হোয়াট এভার ইট ইজ। কথা হচ্ছে 5 বছর পরে ড্রাইভিং ভুলে যাওয়ার কোনো চান্স কি তার আছে? আমার তো মনে হয় না, বরঞ্চ 5 বছর পরে সে আরও অভিজ্ঞ ড্রাইভার হবে, এরকম কিছু হইতে পারে। আমাদের ড্রাইভার লাইসেন্সেও, ড্রাইভিং যে লাইসেন্স আমাদের, এখানেও একটা পরিবর্তন আমরা আনতে পারি, যেটা দেখে সার্জেন্টরাও বুঝতে পারবে যে কেউ অভিজ্ঞ, কেউ অনভিজ্ঞ, কে কত বছর ধরে বাইক চালায়। হ্যাঁ, এরকম একটা সিস্টেম কিন্তু আমরা এর আগে একবার বলছিলাম যে হাইওয়েতে ওঠার ক্ষেত্রে যদি মনে হয় যে না কম্প্রোমাইজ হয়ে যায়, নতুন ড্রাইভাররা হাইওয়ে থেকে অ্যাক্সিডেন্ট করে, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সে কোনো চেঞ্জ আনা যায়। যে হয়তো বা আপনি 5 বছর যদি এরকম কারো থাকে যে তার রানিং লাইসেন্স আছে 5 বছরের, তারপরে তাকে আপনি পারমিশন দিলেন যে এবার আপনি হাইওয়েতে উঠতে পারবেন, এর আগে না, এটা পসিবল। বাট মজার ব্যাপার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নতুন করে দেওয়া, এটা দিতে হবে আপনাকে। এইবার মজার ব্যাপারে আসি। একে তো আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নতুন করে দিবেন, ওকে ফাইন দিলেন, অনলাইনে দেখলাম দ্য ফিস 2700 টাকার আশেপাশে। তো আমি আমার যেই পার্সোনাল দরবেশ বাবা ছিলেন, যার কাছ থেকে আমি কাজ টাজ করাই আর কি, ওনাকে ফোন দিলাম। উনি বললো ভাই 9,000 টাকার নিচে হবে না। মানে বুঝলাম না আর কি, 2700 টাকা হচ্ছে অনলাইন ফি, অনলাইন চার্জেস, বাট 9,000 টাকার নিচে হবে না। সো আমি বললাম ভাই আমি তো আসলে ড্রাইভিং লাইসেন্স করছি 10,000 টাকা দিয়ে, তো এখন কেন আমাকে আবার 9,000 টাকা দিতে হবে, যে এখানে সরকারি ফি হচ্ছে 2700 টাকা। তো উনি যেটা বললো সেটা তো বললোই আসলে, এবং এটা কাইন্ড অফ ট্রু। বিআরটি এর চেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পাবলিক কোনো অফিস আছে কি না বাংলাদেশে আমার জানা নাই, যেখানে এক একটা পিয়ন মনে করেন যে এক একটা বিশাল, মানে জজ ব্যারিস্টার ওনার আর কি, ওনারাই আপনার ভাগ্য বিধাতা, ওনারাই হচ্ছে আপনাকে লিখে দিবে আপনি লাইসেন্স পাবেন না, কত টাকার বিনিময়ে পাবেন, কিভাবে পাবেন, এবং এরা সুপিরিয়র ক্ষমতার অধিকারী। ইয়েস, সুপিরিয়র ক্ষমতা। এরা হচ্ছে আপনার চেহারা দেখে, আপনার মানি ব্যাগ দেখে বলে দিতে পারে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আপনি কি বাইকের টেস্টে ফেল করবেন না পাস করবেন, গাড়ির টেস্টে ফেল করবেন না পাস করবেন, অথবা তারা আপনার চেহারা দেখে বলে দিতে পারে এই লোক ড্রাইভিং করতে পারে, এর পরীক্ষা না দিলেও চলবে। সিরিয়াসলি ম্যান, আই এম নট কিডিং। এই দরবেশ বাবাদের এরকম একটা ক্ষমতা থাকে।
তারা যে কারো চেহারা দেখে বলে দিতে পারে এই লোক ড্রাইভিং করতে পারে না এবং তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরেই ডিপেন্ড করবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না, আপনাকে পরীক্ষা দিতে হবে না। এবং এইটা এত মজা করে বলার একটা রিজন আছে, শোনেন। যখন আমি দেখলাম যে না, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে অনেক ঝামেলা, আসলেই অনেক ঝামেলা। রিনিউ করতে আপনাকে দালাল ধরতেই হবে, দালাল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। অপরদিকে যেটা পার্সোনাল ড্রাইভিং লাইসেন্সগুলা নন প্রফেশনাল, সেগুলাতে এত ঝামেলা নাই। সেগুলাতে রিনিউ কস্টিং 4000 সামথিং টাকা, আপনি চাইলে অনলাইনে টাকা পে করে দিতে পারবেন, আপনার লাইসেন্স রিনিউ হয়ে যাবে, ঝামেলা নাই, শেষ, প্যারালেস। তো ভাবলাম এইটাই তো ভালো, তো আমি প্রতি 5 বছর পর কি একটা করে দালালের কাছে ঘুরবো? না, দরকার নাই, তাইলে আমি ওইটা করবো। ওকে ফাইন। তাহলে ওরে বললাম, ভাই যা হইছে বাদ দেন, এই লাইসেন্স আমার কাছে মনে করেন নাই, আমি নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চাই, সেটা নন প্রফেশনাল, যাতে 10টা বছর শান্তিতেও থাকতে পারি, আবার ওই রিনিউ করতে গেলে যেন আর কোনো দরবেশ হতে না হয় আর কি। তো মজার ব্যাপার, তখন আমার চোখ মুখ খুললো আর কি ব্যাপারটায়। তো এইবারও একটা ডিল করলাম এর সাথে, কত টাকায় কি করবে একটা ডিল করলাম। ডিল করার পরে ওরে ভাইরে বললাম যে ভাই দেখেন, আমি তো আসলে একটু ব্যস্ত মানুষ, চাকরি বাকরি করি, ওই ডেডিকেটেড একদিন সময় দেওয়াটা আমার পক্ষে একটু টাফ, আপনি প্লিজ কিছু একটা করেন ভাই, আপনারা তো পারেন। এই দরবেশটা কিন্তু আসলেও পারে, এটা যে ফাপড় দিছি ব্যাপারটা এমন, এরা পারে, এরা চাইলেই পারে বললাম। আর হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু কখনোই গাড়ির স্টিয়ারিংয়ে বসি নাই, ড্রাইভিং শিখতেও না, চালাইতেও না, তার মানে প্রাইভেট কার আমি চালাইতে পারি না, কখনো ট্রাইও করি নাই, শিখিও নাই। বাট কথা হচ্ছে ওই যে আমি তো বাঙালি, আসলে নিলে কম নিব কেন? তো লাইসেন্স যখন করছি বলছি ভাই বাইক আর গাড়ি দুইটাই থাকতে হবে। ওকে ফাইন। দরবেশ বাবা বললো এগুলো কোনো ঘটনাই না ভাই, কতজনের কত বড় বড় সমস্যা হাল করে দিলাম, আর আপনি তো আসছেন এগুলো নিয়ে, দূর ভাই। ওকে, আমিও মেনে গেলাম। তো যখন এইবার যেই দরবেশ, আমার এই দরবেশ কিন্তু আমার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, গতবার যে করছিলাম এই দরবেশটা একটু বেশি পাওয়ারফুল। তো এই দরবেশটা বললাম, ভাই চাকরি বাকরি আছে, এত সময়ও নাই, প্লিজ ভাই কিছু মনে করেন না, আমি আসলে এত গেঁজাইতে পারবো না, আমি বায়োমেট্রিক দিচ্ছি, কি করবেন আপনি করেন। বলতেছে ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। ওকে ফাইন ভাই। দেখেন, সকালবেলা গেলাম, লাইনে দাঁড়ালাম, অনেক দূর গেলাম লাইনে, আসলে সত্যি কথা বলে দিচ্ছি আর কি আপনাদের, অনেক দূরই লাইনে দাঁড়াইলাম। তারপরে দরবেশ বাবা চলে আসলো, আইসা বলতো, ভাই ইমন ভাই আপনি লাইনে দাঁড়ায় আছেন কেন? ভাই আমি থাকতে, আপনার এই ছোটো ভাই থাকতে আপনি কেন লাইনে দাঁড়ায় আছেন? আমিও ভাবলাম আসলেই তো আমি ইমন ভাই, এই ভদ্রলোক মানে এই দরবেশের বড় ভাই, তাহলে আমি কেন লাইনে দাঁড়া থাকবো? বললাম যে ভাই কি করবো এখন? বললো যে ঠিক আছে আপনি ভিতরে চলে যান, বলে আমার নাম বললেন। জোস। ওকে, সকালে প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, এরপর আর লাইনের তোয়াক্কা না করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দরবেশের নাম বললাম, এই দরবেশ আমাকে পাঠাইছে, বললো ভাই বসেন। মানে জোস। আমরাই খালি মনে করি দেশ পিছায় আছে, দেশের ভিতরে কিছু নাই, দেশের সিস্টেম ভালো না। দেশে যে কত ভালো সিস্টেম আছে আপনি চিন্তাও করতে পারেন না ভাই, দেশে যে কত ভালো সিস্টেম আছে। এক দরবেশের মুখের বড় ভাই হইয়া লাইনের থেকে বাইচা গেলাম। ওকে ফাইন, দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হইয়া বললাম ভাই এখন কি করব? বললো ভাই তাইলে রিটেনটা দিয়ে দেন। রিটেনটা তো দিতে হয়, কাগজপত্র তো লাগবে। আমি বলছি ওকে ফাইন, রিটেন দিব। ঢুকলাম, রিটেন দিলাম। রিটেন তো এগুলো আসলে বাচ্চাদের জিনিস, আসলে পড়লেও পারা যায়, না পড়লেও পারা যায়। ওকে ফাইন, রিটেন দিলাম। রিটেন দেওয়ার পরে বললাম ভাই প্লিজ আমার আর আটকায়েন না ভাই, প্লিজ আমার যাইতে হবে। আর যারা প্রসিডিউর জানেন না তাদেরকে বলে দিই, সিস্টেম হচ্ছে প্রথমে আপনি বায়োমেট্রিক দিবেন, তারপর আপনি রিটেন এক্সাম দিবেন, তারপরে হচ্ছে আপনি কি বলে একটা হচ্ছে ভাইবা দিবেন, তারপরে হচ্ছে আপনার বাইকের টেস্টিং হবে, বাইক ড্রাইভ করে দেখাইতে হবে, পাস করতে হবে টেস্টে। তারপরে হচ্ছে কার ড্রাইভ করবেন যদি আপনি কারের জন্য দিয়ে থাকেন। তার মানে প্রসিডিউর হইলো কয়টা? 5টা। একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, একটা হচ্ছে রিটেন এক্সাম, একটা হচ্ছে ভাইবা, একটা হচ্ছে মোটর ড্রাইভিং, আর একটা হচ্ছে ভেহিকল ড্রাইভিং বা প্রাইভেট কার ড্রাইভিং টেস্ট। তো 5টা। আমি কিন্তু 2টা দিছি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে পরীক্ষা। দিয়ে বললাম ভাই প্লিজ ভাই আমাদের ছেড়ে দেন, আমার আর সময় টময় না, আমি চলে যাই। পরে একটু আমতা করে বললো ঠিক আছে ভাই যান, আমি দেখতেছি। তা আমি আসলে এতটা কনফিডেন্ট ছিলাম না। আমি ভাই কী রে ভাই, একটা টেস্টও দেই নাই আগের বার। আচ্ছা এটা একটু অনেস্টলি আগে বলে নিই, আগের বারও কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেই নাই। গাড়ি তো চালাইতে পারি না ভাই, দিব কীভাবে? দরবেশে বলছি, দরবেশ বলছে ভাই আমি আসি দেখতেছি, সমস্যা নেই। এবং দরবেশ দেখছে। সো আমি জানি তারা পারে, তারা চেহারা দেখেই বলতে পারে ভাই আপনি পারেন, অথবা আপনি না পারলেও পারবেন, সমস্যা নেই। যাই হোক,
এইটা হচ্ছে মেইন। তো আমি চলে আসলাম, আমি ওই কি বলে ভাইভাও দেই নাই, বাইকের টেস্টও দেই নাই, গাড়ির টেস্টও দেই নাই, চলে আসলাম। আর 2 দিন পরে মেবি, 2 দিন পরে না সেদিনই জানি, এত ক্লিয়ারলি মনে নাই, আমার ফোনে মেসেজ আসলো আমি সবগুলো পরীক্ষায় পাস, আমি সিলেক্টেড। মানে ইয়েস, জাস্ট মানে কি কোনো পরীক্ষা দিলাম না, কিছু করলাম না। দরবেশ বাবা খালি বলছে ভাই আপনি আমার বড় ভাই লাগেন ভাই। আমি দেখতেছি, দরবেশ কিন্তু দেখছে। এখন কথা হচ্ছে, যদিও এইটা ফানিভাবে বললাম, থিংসটা ফানি, আমি নিজেই প্রসিডিউর দিয়ে আসছি, বাট প্রসিডিউরটা ফানি হইতে পারে, বাট মোটেও কি অ্যাপ্রোপ্রিয়েট না। এখন আমি বাইক চালাইতে পারি, কোনো প্রবলেম নাই, আমি বাইকই চালাইতেছি। আমি এই মানে ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসলে ড্রাইভ করতেছি না, আমি ড্রাইভ করতে পারি না ভেহিকেলস, মানে প্রাইভেট কার আর কি। এখন প্রবলেম হচ্ছে এই প্রসিডিওরের জন্যই আসলে আমাদের দেশে এত দুর্ঘটনা। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এদের লাইসেন্সের নাই কোনো খোঁজ খবর। দেখেন আপনি একটা পার্সোনাল ভেহিকেল ইউজ করেন, সেফ চালানোর জন্য এইটা মোর দেন এনাফ। মানে সেটা আপনার বাইক হোক, সেটা আপনার কার হোক, আপনি নিজের গাড়ি নিজে চালান, এইটাই আপনাকে সেফ করার জন্য কি যথেষ্ট। বাট একজন প্রফেশনাল ড্রাইভার, ভেহিকেলটা তার না, সো ভেহিকেলের প্রতি তার আসলে ওই রকম মায়া দয়া থাকবে না। যাত্রী যারা আছে এদের সাথে তার পার্সোনাল কোনো অ্যাটাচমেন্ট নাই। সো তার ক্ষেত্রে কিন্তু রোড সাইন জানা, রোড সাইন বোঝা, স্পিড লিমিট মেনটেন করা এবং যত সেফটি ফিচার্স আছে রাস্তাঘাটে চালানোর জন্য সেটা তার জন্য করা কিন্তু খুবই ম্যান্ডেটরি। আমি বলতেছি না যে না, যারা পার্সোনালি চালায়, যারা প্রাইভেটলি চালায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, অবশ্যই আছে। বাট আমার দেখা মতে যারা হচ্ছে পার্সোনাল ভেহিকেলস চালায় তারা এমনিতেই সেফ হয়। তারা খুঁজে খুঁজে আইন বের করে পড়ে নেয়। একটা গাড়ি আপনি আপনার নিজের গাড়ি নিজে চালান, নিজের বাইক নিজে চালান, সেক্ষেত্রে আপনি নিজেই রুলসটা ফাইন্ড করেন, পড়েন এবং এটা আপনি নিজে মেনে চলেন। বাট এটা বাস ড্রাইভার বা একটা সিএনজি ড্রাইভার, লেগুনা ড্রাইভার, তাদের ক্ষেত্রে না খুব একটা অ্যাপ্লিকেবল হয় না। সো আমাদের এই যে গ্যাপটা, ড্রাইভিং লাইসেন্সের এখানে যে বিশাল একটা গ্যাপ, এই গ্যাপটা যতদিন পর্যন্ত ফিল আপ না হবে আপনি কখনোই নিরাপদ সড়ক পাবেন না। মার্ক মাই ওয়ার্ডস, নেভার এভার, কখনো পসিবল না। এবং এটা কি করা উচিত জানেন, একটা ওয়ার্কশপ দরকার, একটা ওয়ার্কশপ হইতে হবে যে যারা লাইসেন্স নিতে চায়, নিতে আগ্রহী, তাদের 7 দিনের কোর্স করতে হবে। প্রতিদিন হয়তো বা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে হইতে পারে। শুনতে অনেক টাফ মনে হইতেছে, এত টাফের কিছু নাই ভাই। লাইসেন্স আপনি প্রতিদিন করেন না, লাইসেন্স যখন আপনি করবেন আপনাকে একটা ওয়ার্কশপ করানো উচিত। ওয়ার্কশপ করে আপনাকে রোড সেফটি, রোড ফিচার্স, রোড রুলস এগুলো আপনাকে ভালোভাবে জানায়া চিটিং মুক্তভাবে পাস করে তারপরে হচ্ছে আপনি লাইসেন্স দিতে পারবেন, এর আগে না। এইটা যদি এনশিওর করা যায় সেক্ষেত্রে আপনি মানে এটা আপনি ধারণা করতে পারেন, লাইক এই বছর থেকে যদি এটা চালু হয়, আগামী 3 বছর, 4 বছর, 5 বছর পরে এটার আপনি সুফলটা দেখতে পারবেন রাস্তায়। ইয়েস, যারা হচ্ছে তখন ওই 7 ডেজের ওয়ার্কশপ করে সব কিছু জেনে বুঝে শিখে রাস্তায় আসছে ড্রাইভিং করতে, তার মাথায় যে সেফটি ফিচার থাকবে, অটো পাস, মানে যে আমার মতো লোকজন যারা আর কি, যারা আমার মতো চান্সে পাস করে গেছে, যারা চান্সে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিছে, তাদের ভিতরে এটা কিন্তু আসবে না ভাই, আসলেই আসবে না। বিশ্বাস করেন, বাংলাদেশের ট্রাফিক রুলস আমি জানি, খুব ভালো জানি। কিভাবে জানছি, কেউ আমাকে জানাইছে, ব্যাপারটা এরকম না। আমি নিজে ওয়েবসাইটে ঢুকা দেখছি তারা কি বলে, সেফটি ফিচার কি, এই মার্কিংয়ের ওয়ে কি, মানে এই মার্কিংয়ের মিনিং কি, কত কিলোমিটার স্পিডে ব্রেক করলে কতটুক দূরে গিয়া থামে, এইসব হচ্ছে আমরা পার্সোনালি মানে নিজের আগ্রহে পড়ালেখা করছি। বাট সেটা তো সবাই করবে না ভাই, রাইট? যদি সবাই না করে, রাস্তায় তো সবাই চলবে, তাহলে এটা এনশিওর করা কি আমাদের দায়িত্ব না? যতদিন পর্যন্ত আমাদের বিআরটি এর কার্যক্রম স্বচ্ছ না হবে, দুর্নীতি যতদিন বিআরটিএ থেকে বের না হবে ভাই, নিরাপদ সড়কের আশা ভুলা যান। এগুলো পসিবল না বাংলাদেশে। তখনই পসিবল যদি বিআরটিএ এই ব্যাপারে স্বচ্ছ হয়। তারপর অনেক পেঁচাল পেরা ফেলছি আজকে, অনেক মজার গল্প বইলা ফেলছি ভাই, আজকে আর না, আজকের মতো বিদায় নিচ্ছি। সুন্দর একটা লোকেশনে চলে আসছি, চাটা খাবো। আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।